সকলকে একটা কোনো না কোনো স্ট্রিম বেছে নিতে হয় সবাইকে, আর্টস হোক, কমার্স হোক, সায়েন্স হোক। তো সেক্ষেত্রে আমরা যে যার পছন্দ মতো স্ট্রিমটা আমরা বেছে নেব। তো আমি যেহেতু পার্টিকুলারলি কমার্সের স্টুডেন্ট, তো সেজন্য কমার্স নিয়ে পড়লে, এই যে স্যার এক্ষুনি বললেন যে কমার্স নিয়ে পড়লে তোমরা অনেক কিছু করতে পারো, তো এই অনেক কিছুগুলো কী, আমরা কী করতে পারি কমার্স নিয়ে, বা কী সাবজেক্ট কম্বিনেশন নেব। সাবজেক্ট কম্বিনেশন কিন্তু বাধা ধরা নয় যে তোমাকে একটাই নিতে হবে, অনেক রকমের সাবজেক্ট কম্বিনেশন হয়, সেগুলো কী হয়, কীভাবে নেব, আমি কিন্তু সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথমেই চলে আসি যে তোমরা মনস্থির যারা করে নিয়েছো যে কমার্স নেবে, বা যারা পরবর্তীকালে করবে যে আমরা কমার্স নিয়ে পড়বো, তারা যদি একবার মনস্থির করে নাও, তারপরে সবচেয়ে বড় যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে কী সাবজেক্ট কম্বিনেশন নিয়ে পড়বো। বিভিন্ন স্কুল তোমাকে বিভিন্ন সাবজেক্ট কম্বিনেশন দেবে। তার মধ্যে আমি বেসিকটা একটু বলে দিই। তোমাদের টোটাল 6টা পেপার থাকবে, টোটাল উচ্চ মাধ্যমিকে মানে 11-12-এ তোমাদের 6টা করে পেপার থাকবে। সেই 6টা পেপারের মধ্যে ইংলিশ এবং বাংলা এই দুটো পেপার কিন্তু তোমাদের কম্পালসারি পেপার, তুমি যে কোনো স্ট্রিমেরই হও না কেন এই দুটো পেপার তোমাকে নিতেই হবে। তাছাড়া তোমার কাছে পড়ে থাকছে 4টে সাবজেক্টের অপশান। সেই 4টে সাবজেক্ট তুমি নিজের স্ট্রিম অনুযায়ী নিজের পছন্দ মতো নিতে পারো। এবার যদি তুমি কমার্স স্ট্রিম নিয়ে পড়ো, তবে তুমি এই 4টে সাবজেক্ট কম্বিনেশনের মধ্যে কী কী অপশানস পাবে নেওয়ার, সেটা নিয়ে আমি ফার্স্টে বলি। তো তোমাদের কাছে টোটাল 7টা অপশান থাকবে। ফার্স্ট হচ্ছে অ্যাকাউন্টেন্সি, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, বিজনেস স্টাডিজ, ইকোনমিক্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন, কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং, আর তার সাথে থাকছে ম্যাথামেটিক্স। এবারে এই 7টার মধ্যে থেকে তোমরা নিজেদের পছন্দ মতো যে কোনো 4টে সাবজেক্ট তোমরা চুজ করে কিন্তু তোমরা কমার্স নিয়ে পড়তে পারো। এবার এই ম্যাথামেটিক্সের ক্ষেত্রে একটা প্রশ্ন চলে আসে, এটা আমারও ছিল, মানে অন্যদের আসে বলবো না, যে এই ম্যাথামেটিক্সটা কি বিজনেস ম্যাথস, মানে কমার্সের ম্যাথস কি আলাদা হয়? সেটা কিন্তু একেবারেই নয়। কমার্সের ম্যাথস কিন্তু পিওর সায়েন্সের স্টুডেন্টরা যে ম্যাথস নিয়ে পড়বে, কিংবা আর্টসের স্টুডেন্টরা যে ম্যাথস নিয়ে পড়ছে, সেম ম্যাথস সেমভাবেই তোমাদের পরীক্ষা দিতে হবে। এবারে এই কম্বিনেশন নেওয়ার ক্ষেত্রে প্রবলেমটা কেন হয়? সমস্ত স্কুল সমস্ত কম্বিনেশন কিন্তু দেয় না। মানে কিছু কিছু স্কুল থাকে যেখানে তোমাকে পার্টিকুলারলি ধরে বলে দেবে যে তোমাকে এই কম্বিনেশন নিয়েই পড়তে হবে। কিন্তু আমি পার্সোনালি আমার এক্সপিরিয়েন্স থেকে সাজেস্ট করব যে তোমরা কিন্তু সেই জিনিসটা করো না। আমি শিক্ষানিকেতন স্কুল থেকে ক্লাস 10 অবধি পড়াশোনা করেছি। তারপর 11-12-এ স্বাভাবিকভাবেই আশেপাশে যে স্কুলগুলো রয়েছে আমি সেখানে গিয়ে মানে পড়াশোনা করব এটাই ভেবেছিলাম। কিন্তু আমি প্রথমে যেটা করি, আমি সাবজেক্ট সিলেকশনটা করি যে আমি কি সাবজেক্ট নিয়ে পড়তে চাই। তারপর আমি স্কুলের কাছে গিয়ে অ্যাপ্রোচ করি যে আপনারা কি আমাকে এই সাবজেক্ট কম্বিনেশন দেবেন। তো যারা দিল না, আমি সেখানে পড়লাম না, যেখানে আমি পেলাম সাবজেক্ট কম্বিনেশন আমি সেখানে পড়া শুরু করলাম। তো আমার কম্বিনেশনটা যেটা ছিল আমি বলে দিই। আমার কম্বিনেশন ছিল অ্যাকাউন্টেন্সি, কস্টিং ট্যাক্সেশন, ইকোনমিক্স অ্যান্ড ম্যাথামেটিক্স, ইংলিশ বাংলার পাশাপাশি। তো এই ইকোনমিক্স আর ম্যাথামেটিক্স সাবজেক্টটা অনেক স্কুলেই একসাথে দেওয়া হয় না। কারণ কি, যেহেতু ম্যাথামেটিক্সটা পিওর সায়েন্সের একটা পেপার, আর কমার্সের সাথে অতটা অনেকে নেয় না বা জানে না, সেক্ষেত্রে ক্লাসগুলো অনেক সময় ক্ল্যাশ করে যায়, একসাথে ক্লাস পড়ে যায়, যার জন্য অনেক স্কুল নতুন করে কি আমার জন্য কেউ রুটিন তৈরি করবে, সেটা পসিবল না। তো বিষ্ণুপুরে আমি সেই কম্বিনেশনটা পাই না। তো স্বাভাবিকভাবে আমি আমি প্রথমে আমি ভর্তি হয়েছিলাম বলে নিই, সেটা ইসি গার্লসে, যেই দিদি যে স্কুলে, হ্যাঁ, তো ইসি গার্লসে আমি প্রথমে ভর্তি হয়েছিলাম। তো ইসি গার্লসে যাতায়াতের পথটা একটু সমস্যা, পরবর্তীকালে আমি কিছু 1 মাস যাইও সেই স্কুলে, ভীষণই ভালো স্কুল। তারপরে আমি পরবর্তীকালে একটা স্কুলের খোঁজ পাই দমদম পার্কে, কৃষ্ণপুর আদর্শ বিদ্যা মন্দির। তো সেই স্কুল থেকে আমি পড়াশোনা করি 11-12-এ। তো এই গেল তোমাদের সাবজেক্ট কম্বিনেশন। এবার আমি চলে আসি যে গ্র্যাজুয়েশনে এবার তোমাদের 12 হয়ে গেল, তোমরা নিজেদের পছন্দ মতো সাবজেক্ট কম্বিনেশন নিলে যে যা ইচ্ছা। আর একটা পয়েন্ট আমি কম্বিনেশনে অ্যাড করব, আমার কিন্তু কম্বিনেশনে ইকোনমিক্স আর ম্যাথসটা একসাথে রাখার একটা কারণ ছিল যে আমি যদি পরবর্তীকালে মনে করি যে আমি কমার্স পছন্দ করছি না, সেটা নিয়ে আমি পড়ছি না, সেক্ষেত্রে কিন্তু আমি ইকোনমিক্সে অনার্সও করতে পারতাম, সেই অপশানটা আমার খোলা ছিল। আমি কিন্তু উচ্চ মাধ্যমিকে ইকোনমিক্সে সবচেয়ে হাইয়েস্ট নাম্বার পাই আমার সাবজেক্টের মধ্যে, আমি অ্যাকাউন্টেন্সিতে সবচেয়ে কম পাই, আমি অ্যাকাউন্টেন্সিতে 90 পেয়েছিলাম, কিন্তু ইকোনমিক্সে কিন্তু আমি অনেক বেশি পেয়েছিলাম। কিন্তু আমি ভালোবাসতাম অ্যাকাউন্টেন্সি, আমার মনে হয়েছিল যে আমার ইকোনমিক্সের থেকে কোথাও একটু মার্কস বেশি পাওয়াটা বড় কথা না, আমি ভালোবেসেছিলাম। তো সেক্ষেত্রে আমি কিন্তু অ্যাকাউন্টেন্সি নিয়েই পড়েছিলাম, বিকম করেছি আমি। তো তোমরা কিন্তু কেউ ইকোনমিক্স ম্যাথস একসাথে রাখতে চাইলে, বা কেউ যদি মনে করো যে তোমাদের ম্যাথসটা খুব ভালো লাগে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কোথাও গিয়ে যেন পড়তে ইচ্ছা করছে না, সেক্ষেত্রে কিন্তু তোমরা কমার্সের সাথে ম্যাথসটা রাখতে পারো। ইকোনমিক্সের কম্বিনেশনে রাখলে তোমরা পরবর্তীকালে ইচ্ছা করলে, তোমাকে যেমন বলতে শুনলাম যে তোমার ফিনান্স বা এই ধরনের বিষয়টা ভালো লাগে, সেক্ষেত্রে তুমি যদি এরকম একটা কম্বিনেশন নাও, তুমি কিন্তু পরবর্তীকালে অ্যাকাউন্টেন্সিতেও যেতে পারো তোমার ইচ্ছা হলে, কিংবা তুমি ইকোনমিক্স নিয়েও যেতে পারো। এবার আমি যেহেতু কমার্সের স্টুডেন্ট, বিকম নিয়ে পড়েছি, আমি কিন্তু অ্যাকাউন্টেন্সি স্কোপগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমে বলি গ্র্যাজুয়েশন তোমরা কী কী নিয়ে পড়তে পারো।
গ্র্যাজুয়েশন বেসিক্যালি তোমরা দুটো বিষয় নিয়ে পড়তে পারো, একটা হচ্ছে বিকম ব্যাচেলার অফ কমার্স, আর একটা হচ্ছে বিবিএ ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। এই দুটো জিনিসের ওপর কিন্তু তোমরা গ্র্যাজুয়েশন ডিগ্রিটা তোমাদের করতে পারো। যে এই দুটো বিষয় করতে পারো বলতে আরও হয়তো অনেক কিছু হয়, হয়তো না আরও হয়। তোমরা যদি এই মানে স্টেটের বাইরে যাও সেখানে অ্যাকাউন্টেন্সির ওপরে কিন্তু বিএসসিও দেওয়া হয়, কোথাও কোথাও BAF দেওয়া হয়, যেটা হচ্ছে ব্যাচেলার অফ অ্যাকাউন্টিং অ্যান্ড ফিনান্স। এরকম অনেক কিছু বিবিএ বললাম তো, ব্যাচেলার ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ওটাই। হ্যাঁ, তো বিবিএ বা বিকমটা কিন্তু তোমরা এই স্টেটে থেকে করতে পারো। এবার যারা বিবিএ করবে, বিবিএটা বেসিক্যালি বিবিএর পরের কন্টিনিউশনটা হচ্ছে এমবিএ। যারা তোমরা এটা মনে করে নাও বা মনস্থির করে নেবে যে আমরা পরবর্তীকালে এমবিএটাই করব, তাদের বলবো তোমরা বিবিএ নিয়ে পড়ো। এবার যারা এটা এখনও মনস্থির করোনি যে তারা কী প্রফেশনাল কোর্সেস নিয়ে পড়বে, তারা কিন্তু বিকম নিলে তারা পরবর্তীকালে এমবিএও করতে পারো, সাথে সাথে কিন্তু তোমরা এমকমটাও করতে পারো। মানে বিকম করলে তোমরা পরে এমবিএর অপশনটাও খোলা থাকছে, সাথে এমকমটাও খোলা থাকছে। হলো, এরপরে আমি আসি হচ্ছে ক্যারিয়ার অপরচুনিটিস। কী পসিবল ক্যারিয়ার অপরচুনিটিস তোমাদের কাছে আসবে, এটা সবচেয়ে বড় ব্যাপার। কেন কি আমরা পড়াশোনাটা করি আমাদের ক্যারিয়ারে প্রতিষ্ঠিত হব বলে, তো এটা জানাটা খুব ইম্পর্টেন্ট যে কী ক্যারিয়ার অপশন আছে। স্যার তখন এখানে বললেন যে কমার্স নিয়ে তোমরা কী করতে পারবো, সেটা নিয়ে আমি একটুকুনি বিশ্লেষণ করবো। প্রথমে আমি চলে আসি যেগুলো হচ্ছে তোমার প্রফেশনাল কোর্সেস। কী প্রফেশনাল কোর্সেস তোমরা করতে পারো কমার্স নিয়ে অনার্স করার পরে বা অনার্স করার সাথে সাথে। ফার্স্ট যে কোর্সটা সবাই খুব এটার সাথে পরিচিত, সেটা হচ্ছে চার্টার অ্যাকাউন্টেন্ট, CA। তো কিছু কিছু মানুষের কাছে, কিছু স্পেসিফিক মানুষের কাছে এই চার্টার চার্টার অ্যাকাউন্টেন্ট হওয়াটা হলো বিকমের বা যারা কমার্স নিয়ে পড়ে তাদের একটা ইয়ার্ডস্টিক বলে মনে করা হয়, যে চার্টার অ্যাকাউন্টেন্ট হলেই তুমি কমার্স নিয়ে সাকসেসফুল লাইফে বা তুমি চাকরি পাবে, না হলে হবে না। কিন্তু এই কথাটাও কিন্তু কোথাও গিয়ে ঠিক নয়। কেন কি আমি গোয়েঙ্কা কলেজ অফ কমার্স থেকে পড়াশোনা করেছি, আমার সাথে প্রচুর স্টুডেন্ট আছে যারা চার্টার অ্যাকাউন্টেন্ট নিয়ে পড়াশোনা করেছে, তারা হয়ে গেছে চার্টার অ্যাকাউন্টেন্ট, কিন্তু তারা কিন্তু এখনও চাকরি পায়নি। তারা কিন্তু এখনও বাড়িতে বসে আছে, তারা চাকরির ইন্টারভিউ দিচ্ছে কিন্তু এখনও কিন্তু পায়নি। কেন কি এখন চার্টার অ্যাকাউন্টেন্ট হওয়াটা এতটা মানে কম্পিটিশানটা এতটা বেড়ে গেছে, এত লোক হয়ে গেছে যে সেখানে জব তোমার পেতে গেলে একটু অনেকটা বেশি লোক হয়ে গেছে চার্টার অ্যাকাউন্টেন্ট, সেক্ষেত্রে অনেক প্রবলেম হয় জব হওয়ার ক্ষেত্রে। তো কিন্তু তবু যদি তুমি ভালো করে নিজের ভালোবেসে যদি তুমি সেই প্রফেশনটা নিয়ে জাস্ট বাড়িতে বললো যে তুমি কমার্স নিয়েছো বলে তোমার চার্টার অ্যাকাউন্টেন্ট হতে হবে, তার জন্য রানি যদি তুমি নিজে ভালোবেসে সেটা নিয়ে পড়ো, তাহলে অবশ্যই একটা ভালো জায়গায় যাবে। তারপরে সেকেন্ড যে প্রফেশনাল কোর্সটাতে আসবো সেটা হচ্ছে CMA, কস্টিং অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট। এই কোর্সটা করাই হচ্ছে ইন্ডিয়াতে ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টেন্টস ইন্ডিয়া, তারা করায়। আর CA-টা করা হয়েছে ইনস্টিটিউট অফ চার্টার অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া। এটা একটা কোর্স আছে কস্টিং অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, যেটা কিনা CA ইকুইভ্যালেন্টই একটা পোস্ট। এটা করার পরে তোমরা যে কোনো বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করতে পারো, কিংবা তোমরা নিজেদের ফার্ম খুলতে পারো CA CMA এগুলো হওয়ার পর। আরেকটা আসছে এরকমই প্রফেশনাল কোর্সে, যেটা হলো CS কোম্পানি সেক্রেটারি। তো সেটা ইন্ডিয়াতে যে ইনস্টিটিউটটা পরিচালনা করে সেটা হলো ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিজ অফ ইন্ডিয়া। এবার এই তিনটে ইনস্টিটিউট এই তিনটে প্রফেশনাল কোর্সেস পরিচালনা করে, এবং এই প্রফেশনাল কোর্সেসগুলো করার পর তোমরা মাল্টিন্যাশনাল কোম্পানিজে চাকরি করতে পারো, নিজেদের ফার্ম খোলারও লাইসেন্স তোমাদের কাছে থাকবে। এবারে তোমরা যদি মনে করো এই কোর্সগুলো কেউ করবে, তাহলে ক্লাস 12-এর পরে কিন্তু তোমরা গ্র্যাজুয়েশনের সাথে সাথেই এই কোর্সগুলো শুরু করে দিতে পারো। অনেকের এই ধারণাটা থাকে যে আমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে একটা প্রফেশনাল কোর্সে ঢুকবো, সেটা কিন্তু কখনোই নয়। তোমরা কিন্তু ক্লাস 12-এর পরে গ্র্যাজুয়েশনের সাথে সাথেই করতে পারো, এবং গ্র্যাজুয়েশনের সাথে সাথে সেটা করাটা একেবারেই অসুবিধাজনক হবে না। কেন কি এখন আমাদের CBCS সিস্টেম শুরু হয়েছে গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে। আমি ক্যালকাটা ইউনিভার্সিটির কথা বলছি, সেটা হচ্ছে চয়েস বেসড ক্রেডিট সিস্টেম, যেখানে 6টা সেমিস্টারে তোমাদের পরীক্ষাগুলো ভাগ হবে। আচ্ছা, তাহলে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতেও সেম। তো ওই 6টা সেমিস্টারের মধ্যে তোমাদের সিলেবাসগুলো এমনভাবেই সাজানো থাকবে যে তোমরা যদি তার সাথে সাথে কোনো প্রফেশনাল কোর্স করো, তোমরা কিন্তু জিনিসটাকে ব্যালেন্স করতে পারবে। প্রায় সেম সিলেবাস, কোনোটা ইন্টারমিডিয়েট লেভেল, কোনোটা একটু বেশি লেভেলের। আর এই 3টে পরীক্ষার যে কথা বললাম, এই 3টে পরীক্ষার ফরম্যাট অলমোস্ট সেম। প্রথমে তোমাদেরকে ফাউন্ডেশন লেভেলের এক্সাম দিতে হবে, সেটা পাস করলে তোমরা ইন্টারমিডিয়েট দিতে পারবে। ইন্টারমিডিয়েট দেওয়ার পরে তোমরা যদি সেটাতে কোয়ালিফাই করো, তবে গিয়ে কিন্তু ফাইনাল দিতে পারবে। এবারে এই 3টে প্রফেশনাল কোর্সের ব্যাপারে যে কারণে অনেক মানুষ হয়তো পিছিয়ে যায়, সেই কথাটা বলি। এই 3টে কোর্স করার জন্যই কিন্তু তোমাদেরকে 3 বছরের একটা আর্টিকেলশিপ করতে হবে। এই আর্টিকেলশিপটা 3 বছরের একটা অনেকটা সময় সাপেক্ষ, তো যার জন্য এই কোর্সটা কমপ্লিট করতে কিন্তু গ্র্যাজুয়েশনের পরে বেশ কয়েকটা বছর লেগে যায়, বেশ কয়েকটা বছর। এই আর্টিকেলশিপটা প্রত্যেকটা CA CS CMA-কে কম্পালসারি
সলিডলি করতে হবে। তো কেউ যদি মনে করে যে সে কিন্তু মানে দৃঢ় হয়ে যে না আমি আর্টিকেলশিপটা করার সময় দিতে পারবো, আমার অনেকেরই তাড়া থাকে ক্যারিয়ারে যে না তাদের হয়তো ফ্যামিলির কন্ডিশন সেভাবে ভালো নয়, ইমিডিয়েটলি দাঁড়াতে হবে, সেক্ষেত্রে কিন্তু তাদের এই কোর্সটা করার আগে একটু সময়সীমাটা ভেবে নেওয়ার খুব প্রয়োজন আছে। আর খরচা বলতে খরচা কিন্তু সেভাবেও খরচা সাপেক্ষ নয়, সেটা তোমাদের যে ইনস্টিটিউটগুলো বলে দিলাম, যারা যারা ইচ্ছুক ক্লাস 12-এর পর কিন্তু সেই ইনস্টিটিউটে গিয়ে কথা বললেই তোমরা সমস্ত ডিটেলস জানতে পেরে যাবে আরও মানে বিস্তৃতভাবে। এরপরে প্রফেশনাল কোর্সের ব্যাপারে বলার সাথে সাথে আমি আরও দুটো এক্সেপশনাল প্রফেশনাল কোর্সের কথা অ্যাড করব, যেটার কিন্তু কলকাতা থেকে শুরু করে ইন্ডিয়া থেকে আব্রডে মানে বিদেশে কিন্তু তাদের প্রচুর দাম। সেই দুটো প্রফেশনাল কোর্স হলো ফার্স্ট ACCA, সেটা হচ্ছে অ্যাসোসিয়েশন অফ চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউন্টেন্টস, যেটা কিনা ইউনাইটেড কিংডমের যারা CA হয়, আমাদের ইন্ডিয়াতে যেমন ICAI CA মানে কন্ডাক্ট করে, সেরকম UKতে ACCA যারা হয় তারাই হচ্ছে CA। আবার আরেকটা হলো CPA, সেটা হচ্ছে সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট, সেটা কিন্তু US মানে হচ্ছে ইউনাইটেড স্টেটস যে কান্ট্রি, সেখানে কিন্তু যে CA হয় তাদেরকে CPA বলা হয়, সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট। এবারে তোমাদের প্রশ্ন থাকবে যে তাহলে কি এই পরীক্ষাগুলো আমাদের ওখানে গিয়ে দিতে হবে? হ্যাঁ, এই পরীক্ষাগুলো 2021 সালের আগে অবধি কিন্তু বিদেশে গিয়ে হয় দুবাইতে গিয়ে নাহলে UK USA গিয়ে এই ধরনের পরীক্ষাগুলো দিতে হতো, কিন্তু এখন 2021-এর পর থেকে এই ধরনের পরীক্ষাগুলো ইন্ডিয়াতে ইনফ্যাক্ট কলকাতাতে বসে তোমরা দিতে পারবে। এগুলো করার পর কী হতে পারো তোমরা, প্রথমত এগুলো করার পর যে বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিজগুলো আছে, Big 4 আছে, কমার্সে Big 4 টার্মটা খুবই আমি প্রচলিত, বিগ ফোর কোম্পানিজ যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু তোমরা পরবর্তীকালে চাকরি করতে পারো। তাছাড়াও তোমরা কিন্তু বিদেশে মানে কেউ যদি পরবর্তীকালে UK USA কিছু বছর চাকরি করে আসতে চাও বা কারো যদি মন থাকে যে সেখানে সে সেটেল হবে, তাহলে কিন্তু এই ধরনের কোর্সগুলো করলে তোমরা বিদেশেও সেটেল হতে পারো, প্লাস তোমরা এখানেও চাকরি পেতে পারো। আর Big 4 যেহেতু বললাম, Big 4-এর কনসেপ্টটা একটু ক্লিয়ার করে দিই। Big 4 মানে আমাদের ওয়ার্ল্ডের যত বড় বড় চার্টার্ড ফার্মগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় যে 4টে চার্টার্ড ফার্ম তাদেরকে বলা হয় Big 4। সেই Big 4-এর মধ্যে পড়ে হচ্ছে KPMG, ডেলয়েট, EY অ্যান্ড PwC, এই 4টে কোম্পানি পড়ে। তো সেই 4টে কোম্পানির মধ্যে একটা কোম্পানিতে রিসেন্টলি আমি মানে গ্র্যাজুয়েশন 2021 সালে কমপ্লিট করে আমি সেই একটা কোম্পানিতে জব করি, KPMG-তে। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু পরবর্তীকালে এই ধরনের কোম্পানিজগুলোতেও জব পেতে পারো, যেগুলো কিন্তু খুবই ভালো। এবং তোমরা যদি ভালোবেসে সেই জবগুলো করতে চাও, যে কর্পোরেটেই তোমরা যেতে চাও, তোমরা এই ধরনের প্রফেশনাল কোর্সেসগুলো করতে পারো। দুটো অ্যাডেড ACCA আর CPA, এটাও কিন্তু তোমরা একটুকুনি অন্য কারোর থেকে জেনে, বা এখন তো ইন্টারনেটে সব কিছুই অ্যাভেলেবেল, তোমরা কিন্তু জেনে সেগুলো করতে পারো। এবার আমি পরবর্তীকালে যেটাতে আসবো, সেটাতে আসার আগে একটা কথা বলে নিই। এই কনসেপ্টটা হয়তো অনেকেই জানে না, আমিও জানতাম না, যে আমরা কিন্তু বাংলা মিডিয়ামেও ইংলিশ ভার্সনে পড়তে পারি। তো এই প্রফেশনাল কোর্সগুলো যখন তোমরা করতে যাবে, তোমাদের কিন্তু কোনো অপশান দেওয়া হবে না যে তুমি বাংলায় পরীক্ষা দিতে চাও না হিন্দিতে পরীক্ষা দিতে চাও নাকি অন্য কোনো ভাষায়, তোমাদের কিন্তু প্রপারলি ইংলিশেই পরীক্ষাগুলো দিতে হবে। এবার বুঝতেই পারছো, প্রফেশনাল কোর্স মানে একটা বড় একটা মানে অনেকটা বড় একটা দায়িত্ব, সেখানে অনেক পড়াশোনা, সেখানে যদি হঠাৎ করে একটা মানুষকে বাংলা ভার্সান থেকে ইংলিশ ভার্সানে আসতে হয়, সেটা একটু ডিফিকাল্ট হয়ে পড়ে। তার মানে আমি এটা কখনোই বলছি না যে যারা বাংলা মিডিয়াম থেকে পড়াশোনা করেছে তারা প্রফেশনাল কোর্সেস করতে পারেনি, অবশ্যই করেছে তারা। এরকম আমি অনেককে চিনি যারা আজকে প্রতিষ্ঠিত CS তারা কিন্তু সম্পূর্ণ বাংলা মিডিয়াম থেকেই পড়েছে। কিন্তু তোমাদের সুবিধার্থে আমি তাদের সাথে কথা বলে তাদের এক্সপিরিয়েন্সের থেকে যা বুঝেছি, যে তারা মনে করে যে যদি 11-12 ইংলিশ ভার্সানটা নিতাম হয়তো একটু ভালো হতো। তো আমি কিন্তু বাংলা মিডিয়াম স্কুল থেকেই পড়াশোনা করেছি, যেরকম আমি বললাম ক্লাস 10 অবধি আমি শিক্ষানিকেতনে বাংলা ভার্সানেই পড়াশোনা করেছি, সম্পূর্ণ বাংলা। তোমরা অনেকেই আছো শিক্ষানিকেতনের স্টুডেন্ট যারা, ওরমভাবেই পড়াশোনা করেছি। 11-12 গিয়ে কিন্তু আমি আমার ভার্সানটাকে ইংলিশ করে নিয়েছিলাম, মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ইংলিশ ভার্সান থেকে আমি পড়াশোনা করেছিলাম। এইটা আমি নিজেও জানতাম না, আমি অনেক বড়দের সাথে কথা বলে সবার সাথে আলোচনা করে জেনেছি। তো তোমরা যদি কেউ না জেনে থাকো তো সেই বিষয়টা আমি একবার জানিয়ে দিলাম। তোমরা যদি যে কোনো স্কুলে পড়ো, তোমরা শিক্ষানিকেতনে পড়ো কি বিষ্ণুপুরে পড়ো, সেখানে কিন্তু তোমরা চাইলেই পারো। আর তোমরা দেখেছো হয়তো 10-এর এক্সামে, তোমরা যখন এক্সাম দিতে বসেছো, বিভিন্ন ভার্সনে কিন্তু মানে কোয়েশ্চেন পেপার সেট হয়েছিল, মানে ইংলিশেও হয়েছে, বেঙ্গলিতেও হয়েছে, রাইট? তো তোমরা যখন 12 দেবে তখনও সেম। তো তুমি যদি চাও তুমি বাংলা পেপারটা না দেখে তুমি কিন্তু ইংলিশ পেপার দেখেও পরীক্ষা দিতে পারো। সেক্ষেত্রে হবে কি, তোমরা যদি কেউ মনে করো প্রফেশনাল লাইনেই তোমরা যাবে, তো প্রফেশনাল লাইনে গিয়ে কিন্তু তোমাদের একটু হেল্প হয়ে যাবে। তখন কী হবে, তোমরা ইংলিশটাকে যদি একটু গ্রিপ থাকে, তোমাদের নতুন করে আর ইংলিশটা পড়তে হবে না। এটা তো মানে সবার কাছেই খুব স্বাভাবিক। আমি যেরকম যখন ইংলিশ ভার্সান নিয়ে পড়েছিলাম, আমার কিন্তু 11-এর রেজাল্ট একটু খারাপ হয়েছিল, তার কারণ আমার ওই ইংলিশটার সাথে কোপ আপ করতে একটু সময় লেগেছিলো। যেখানে আমরা ইতিহাস, ভূগোল সমস্ত কিছু বাংলায় পড়েছি, সেখানে সমস্ত যে থিওরিটিক্যাল পেপারগুলো সেগুলো আমাদের ইংলিশে পড়তে হয়েছিল, তো একটু সময় লেগেছিলো। কিন্তু 12-এ গিয়ে কিন্তু সেটা গ্যাপটা কভার হয়ে গেছিলো, যার জন্য কিন্তু আমি গ্র্যাজুয়েশন লেভেলে গিয়ে বা পরবর্তীকালে আমি যখন প্রফেশনাল কোর্সে গেছি, আমার অসুবিধাটা একটু কম হয়েছিল। তো সেটাও তোমরা একটু কনসিডার করে দেখতে পারো। এবার প্রফেশনাল কোর্সেস করে তো তোমরা লাইফে দাঁড়াতে পারোই,
তাছাড়া কী করতে পারো, তোমরা যদি কেউ অ্যাকাডেমিক্সে যেতে চাও, যে কোনো স্ট্রিম থেকেই তোমরা অ্যাকাডেমিক্সে যেতে পারো। সিমিলারলি তোমরা কমার্স ব্যাকগ্রাউন্ডের হলেও তোমরা অ্যাকাডেমিক্সে যেতে পারো। তো সেক্ষেত্রে তোমরা নেট, জেআরএফ, সেট এই ধরনের এক্সামগুলো দিয়ে তোমরা, দাদা এখানে তুহিনদা বসে আছে, ও নেট কোয়ালিফাইড, তো এই ধরনের এক্সামগুলো দিয়ে তোমরা পিএইচডি করে অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আর অ্যাজ আ প্রফেসর তোমরা যে কোনো কলেজে কাজ করতে পারো, কলেজ বা ইউনিভার্সিটিজে। তাছাড়াও কিন্তু তোমরা বিএড এমএড করে স্কুলে কিন্তু তোমরা 11-12 পড়াতে পারো, যেহেতু কমার্সটা 10 অবধি থাকে না, 11-12 বিপি2 স্কুলে তোমরা পড়াতে পারো। তাছাড়াও তোমাদের যে ক্যারিয়ার অপশানসগুলো রয়েছে, ক্যারিয়ারের মধ্যে আমি আরেকটা অ্যাড করতে চাইবো, সেটা হচ্ছে গভর্নমেন্ট জবস। সবারই অনেকের ইচ্ছা থাকে যে গভর্নমেন্ট জব করবো। তো গভর্নমেন্ট জব, তো কিছু কিছু গভর্নমেন্ট জবস থাকে যেগুলো প্রত্যেকে করে, মানে প্রত্যেকে করতে এলিজিবল, মানে সে তুমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে হও কি আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে হও কি কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে হও, সেই জবগুলো করার জন্য তোমরা এলিজিবল, এক্সামসগুলো তোমরা দিতে পারবে। এবার আমি কথা বলবো কিছু স্পেসিফিক গভর্নমেন্ট জব নিয়ে, যেগুলো কিনা তোমরা কমার্স স্টুডেন্ট হিসাবে কিন্তু অনেকটা বেশি এগিয়ে থাকবে। তো সেই গভর্নমেন্ট জবগুলোর মধ্যে আমি দুটো তোমাদেরকে জানাবো, যেটা আমার নলেজে আছে, হয়তো আরও অনেক কিছু আছে যেগুলো আমি নিজেই জানি না। তো সেক্ষেত্রে দুটো গভর্নমেন্ট জব বলবো। ফার্স্ট হচ্ছে এসএসসি সিজিএলের অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার বলে একটা এক্সাম হয়, যেটা কিনা প্রত্যেক বছরই মোটামুটি কন্ডাক্ট করা হয়, এবং সেটা কিন্তু এসএসসি সিজিএলের সবচেয়ে হাই পে স্কেলের জব। আর সেটা কিন্তু তোমরা কমার্স স্টুডেন্ট হিসাবে দিতে পারো, এটা সায়েন্সের স্টুডেন্টরাও দিতে পারে, ফাইন আর্টসের স্টুডেন্টরা হয়তো দিতে পারে না। সেক্ষেত্রে তোমরা কিন্তু কমার্স স্টুডেন্ট হিসাবে অনেকটা এগিয়ে থাকবে, কেন কি তোমরা অলরেডি অ্যাকাউন্টেন্সি, কস্টিং এগুলো পড়ে এসছো, সেগুলোর বেসিসে যখন কোশ্চেন আসবে তোমরা কিন্তু একটু হলেও এগিয়ে থাকবে। তো কম্পিটিশন কম, এই ধরনের গভর্নমেন্ট জবগুলো তোমরা পেতে পারো। তাছাড়া আরেকটা গভর্নমেন্ট জব বলবো আমি, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের একটা এক্সাম হয়, অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসারের একটা রিক্রুটমেন্ট হয়, সেটা কিন্তু প্রত্যেক বছরই হয়। তার কিন্তু প্রিলিমিনারি, মেন্স থেকে শুরু করে সমস্ত অ্যাকাউন্টস কস্ট বেসিসে কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে। তো এই ধরনের গভর্নমেন্ট জবগুলো কিন্তু তোমরা করতে পারো। তার সাথে সাথেও ব্যাঙ্কিং থেকে শুরু করে আরও যা গভর্নমেন্ট জবস আছে, যেগুলো সমস্ত স্ট্রিমের স্টুডেন্টসরাই দিতে পারে, সেগুলোও তোমরা সাথে সাথে দিতে পারবে। আসলে এই ব্যাপারটা মানে আমার ঠিক জানা নেই। দিদি ছিল, ওর কমার্স ব্যাকগ্রাউন্ডে ছিল, মাস্টার্স করেছিল, পরে এখন ট্রেজারিতে রয়েছে। হ্যাঁ, থাকতেই পারে, হ্যাঁ। মানে এবার WBCS এর ক্ষেত্রে কী হয়, WBCS এর ক্ষেত্রে যে মানে সিলেবাসটা থাকে না পরীক্ষা দেওয়ার, প্রিলিমিনারি বা মেন্সে, সেটা কিন্তু সবার জন্য সিমিলার থাকে। এবার আমি যে এক্সামসগুলোর কথা বললাম সেগুলো খুব বিষয়ভিত্তিক, মানে সেখানে অ্যাকাউন্টেন্সি, কস্টিং এই ধরনের পেপার থাকবে পরীক্ষার ক্ষেত্রে। এবার সেখানে হয়তো ট্রেজারিতে হয়তো যেহেতু WBCS বললে, সেহেতু হয়তো ওখানে মানে সমস্ত পেপারই কিন্তু পরীক্ষা দিতে হবে। কিন্তু এই যে স্পেসিফিক গভর্নমেন্ট জবসগুলো, এগুলোতে কমার্সের পেপারই দিয়ে পরীক্ষাটায় পাস করতে হবে। তো এই হলো ক্যারিয়ার অপরচুনিটিস। তাছাড়া হয়তো অনেক ক্যারিয়ার অপরচুনিটিস আছে যেগুলো আমি জানি না, সেগুলো হয়তো পরবর্তীকালে তোমরা জানতে পারবে, জেনে তোমাদের ফিউচারে যারা থাকবে তাদেরকে তোমরা জানাতে পারবে। তো আমার যতটুকু জানা ছিল আমি তোমাদের জানালাম, আশা করি সবার একটু হলেও কিছু হেল্প হবে। আর কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তো আমাকে করতে পারো। আমি অনেক কিছু জানতে পারলাম, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। তো কারোর কিছু কোয়েশ্চেন আছে কি এই ব্যাপারে, বা সবটা বিষয়টা কি পুরো ক্লিয়ার, বা কোনো কিছু কি আমার রিপিট করার কোনো প্রয়োজন আছে? ক্লিয়ার কি পুরো বিষয়টা? এই ভিডিওটা আমরা ইউটিউবে দিয়ে দেবো আমাদের চ্যানেলে, সেখান থেকে ডিটেইলস দেখতে হবে। আর কোনো কিছু দরকার হলে ম্যাম তো আছেই। হ্যাঁ, নিশ্চয়ই। আমাকে যদি কন্ট্যাক্ট করতে চাও তাহলে স্যারের সাথে একবার আপনারা কথা বললে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, কিংবা তুহিনদাকে যারা চেনো। অ্যাকচুয়ালি ডিপেন্ড করে। হ্যাঁ, এবার আমি একটা কথা বলি, মানে এটা খুব না, হ্যাঁ কোনো অসুবিধা নেই, কিন্তু প্রফেশনাল কোর্স যদি তুমি করো তাহলে ইংলিশ ভার্সনটা নিলে তোমার নিজেরই সুবিধা, কারণ প্রফেশনাল কোর্সে অনেক পড়াশোনা, তখন যদি গিয়ে আবার নতুন করে ইংলিশ ভার্সনে পড়ার জন্য এফার্টটা দিতে হয় তবে একটু প্রবলেম হয়ে যায় না, সেক্ষেত্রে মনে হয় যেটা সায়েন্স বা কমার্সের ক্ষেত্রে যেটা হয় হচ্ছে ল্যাঙ্গুয়েজটা ব্যারিয়ার হিসেবে না, বিকজ এটা তোমার কোনো গ্রামাটিক্যাল মিস্টেক না বলতে চাইছো সেটা তুমি এক্সপ্রেস করতে পারলেই হয়ে গেল। ঠিক আছে, মানে এটা এরকম গ্রামাটিক্যালি পারফেক্ট হতে হবে, আর প্রপারলি লিখতে এরকম ব্যাপার না, তুমি তোমার থটসটাকে জাস্ট কনভার্ট টু ইংলিশ। তো তোমার প্রশ্নটা কি ছিল আমি একবার মনে করছি। সব স্কুলে কি আচ্ছা, হ্যাঁ, এবার ইংলিশ ভার্সন নিয়ে যে কথাটা বলবো, আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলের আমি প্রথম ইংলিশ ভার্সনের স্টুডেন্ট ছিলাম। আর আমার ক্লাসে আমি একজনই ছিলাম যে কিন্তু ইংলিশ ভার্সন নিয়ে পরীক্ষা দিয়েছে। আমার ক্লাসে কিন্তু ইংলিশ ভার্সনে পড়ানো হতো না, বাংলা ভার্সনেই পড়ানো হতো। এটা আমাকে এই জন্য করতে হয়েছে কেন কি আমি মানে সেরকম স্কুল খুঁজে পাইনি যেখানে আমি সাবজেক্ট কম্বিনেশনটা প্লাস ভার্সনটা একসাথে পাবো। হয়তো কোনো জায়গায়
না বিএমএসে কমার্স ছিল না, সেই জন্য ওটাতে হতে পারেনি। এবার আর কিছু কিছু স্কুলে মানে আমাকে ভার্সান দিচ্ছিল, সাবজেক্ট কম্বিনেশন দিচ্ছিল না, কিছু কিছু স্কুলে কম্বিনেশন দিচ্ছিল, ভার্সান দিচ্ছিল না। কম্বিনেশন, হ্যাঁ নিশ্চয়ই। এবার আমি ভার্সানটা যখন ইংলিশে পড়েছিলাম, আমি 11-এ আমার মনে আছে 11-এ বোধহয় স্কুল কোয়েশ্চেন সেট করে, তো ক্লাস 11-এ শুধু বাংলা ভার্সানেরই কোয়েশ্চেন সেট হয়েছিল, ইংলিশ ভার্সানের হয়নি। আমি একজন স্যারের কথা বলবো, তারা যদি তোমরা কেউ কমার্স নিয়ে পড়ো পরবর্তীকালে জানতে পারবে, সুদীপ মালাকার স্যার বলে একজন স্যার ছিলেন, কৃষ্ণপুর আদর্শ বিদ্যা মন্দিরে পড়াতেন। তো সেখান থেকে সেই স্যার আমার পাশে বসে আমাকে ইংলিশ ভার্সানে কোশ্চেন ট্রান্সফার করে, কেন কি বাংলার যে ওয়ার্ডসগুলো আর ইংলিশের ওয়ার্ডসগুলো, যেহেতু আমরা আগে কোনো দিন কমার্স পড়িনি, আমরা 11-12-এ কমার্স পড়া শুরু করেছি, আর তখন থেকেই আমার ইংলিশ ভার্সান, সেক্ষেত্রে আমি বাংলার অনেক টার্মস হয়তো বুঝতে আমার একটু হলেও অসুবিধা হচ্ছিল, যেহেতু এগুলো প্রপার একদম টেকনিক্যাল টার্ম। তো সেক্ষেত্রে উনি কিন্তু আমার পাশে বসে বসে ওই কোশ্চেনটাকে কনভার্ট করে দিয়েছিলেন। আমি তখন পরীক্ষা দিয়েছিলাম, এবং 12-এ গিয়ে তো সব ভাষাতেই কোশ্চেন সেট হয়, তো এটা আমার একটু অসুবিধা হয়েছিল, কিন্তু আমি তখন এই স্টেপটা নিয়েছিলাম ওই একটা মাত্র কারণে যে পরবর্তীকালে আমি প্রফেশনাল কোর্স করতে চাই। তো সেই ক্ষেত্রে তো আর তাছাড়া আরেকটা যেটা আমি কথা বলবো সেটা হচ্ছে, বিভিন্ন কলেজ আছে যেখানে কিন্তু বাংলায় লেকচার দেওয়া হয়, বিভিন্ন কলেজ আছে দেওয়া হয়, কিন্তু আমার কলেজে পার্টিকুলারলি গোয়েনকাতে আমি যখন পড়েছি তখন কিন্তু আমরা বাংলায় লেকচার পাইনি। তো সেক্ষেত্রে গোয়েনকার প্রচুর স্টুডেন্ট ছিল যারা কিন্তু বাংলা ভার্সান দিয়ে পড়ে এসছে, তাদের কিন্তু বুঝতে যে অসুবিধা হয়েছে, কিন্তু একটু সময় লেগেছে, একটু হয়তো কোনো একটা টেকনিক্যাল টার্ম তারা বুঝলো না, সেটা বাড়ি গিয়ে তাদের পড়তে হলো। যেই সমস্যাটা কিন্তু আমার ক্ষেত্রে গ্র্যাজুয়েশন লেভেলে গিয়ে হয়নি। কেউ যদি সেন্ট জেভিয়ার্স থেকে পড়ে বা কেউ যদি গোয়েনকা কলেজ অফ কমার্স থেকে পড়ে, সেক্ষেত্রে কিন্তু তোমরা বাংলা লেকচারটা পাবে না বলেই ধরে নিয়ে তোমাদেরকে কিন্তু এগোতে হবে পরবর্তীকালে যদি তোমরা পড়তে চাও। আর যদি এই সমস্ত কলেজে পড়তে চাও তাহলে কিন্তু যারা কমার্স নিয়ে পড়বে এখন থেকেই বলবো যে মিনিমাম 92%-এর ওপরে কিন্তু তাদেরকে মার্কস রাখতে হবে, কেন কি ওটাই ওই সব কলেজে কাট অফ হয়। আর ওখান থেকে পড়লে তোমাদের সুবিধাটা কি, এই ধরনের কলেজ থেকে পড়লে আমাদের কলেজে ক্যাম্পাসিং হয়। ক্যাম্পাসিং, এই যে বিগ ফোরের যে কথাটা বললাম, এই বিগ ফোর যে 4টে কোম্পানি, এই কোম্পানিগুলো কিন্তু এখানে ক্যাম্পাসিংয়ের মানে চাকরির জন্য আসে, এবং সেখানে বিভিন্ন স্টুডেন্টসরা রিক্রুটও হয়। কিন্তু আমি যে চাকরিটা পেয়েছি সেটা কিন্তু আমি কলেজ থেকে পাইনি, বিকজ কলেজে আমি ইউআইতে চাকরি পেয়েছিলাম, যেটা কিনা ওয়েস্ট বেঙ্গলের বাইরে ছিল। তো সেই মুহূর্তে আমি রেডি ছিলাম না ওয়েস্ট বেঙ্গলের বাইরে যেতে। তো সেক্ষেত্রে পরে আমি অফ ক্যাম্পাস ইন্টারভিউ দিয়ে এক্সাম দিয়ে, যে এক্সামে কিন্তু আমাকে ম্যাথস, রিজনিং এবং ইংলিশ এই 3টে এক্সাম কিন্তু দিতে হয়েছে আমার নিজের সাবজেক্টের পাশাপাশি। ওই ম্যাথস, রিজনিং, ইংলিশে পাশ করার পরেই কিন্তু আমাকে তারা টেকনিক্যাল রাউন্ডের জন্য ডেকেছিল। সেই টেকনিক্যাল রাউন্ডটা হয়েছিল আমার সাবজেক্টের বেসিসে, যেখানে আমাকে সাবজেক্ট নিয়ে বিভিন্ন প্রশ্ন করা হয়েছিল। টেকনিক্যাল রাউন্ডে পাশ করার পর আমার এক্সেলের এক্সামিনেশন হয়েছিল, অ্যাডভান্স এক্সেলের, যেখানে কিন্তু আমাকে এক্সেলের পরীক্ষা দিতে হয়েছে। এক্সেলের পরীক্ষার পরে আমাদের HR রাউন্ড ছিল, যেটা কিনা খুব নর্মাল রাউন্ড হয়, যেখানে তোমাকে বিভিন্ন পার্সোনালিটি টেস্ট অ্যান্ড এভরিথিং করা হয়। তো তারপরে কিন্তু জবটা পেয়েছি, এবং সেই সেম প্রসেস আমাদের কলেজেও হয়েছিল। কলেজেও আমি পরীক্ষায় পাশ করেছিলাম এই সমস্ত এক্সামগুলোতে, কিন্তু যেহেতু সেটা বাইরে ছিল সেই বিগ ফোরটা, মানে ইউআইটা কলকাতাতেও আছে, কিন্তু আমাদের রিক্রুটমেন্টটা হয়েছিল বাইরের জন্য। তো সেক্ষেত্রে আমি সেখানে কিন্তু মানে চাকরিটা করিনি, এবং পরবর্তীকালে আমি বিগ ফোরেরই এখন জব করছি। তো তোমরাও কিন্তু চাইলে নিজেদের ক্যারিয়ার কমার্স ব্যাকগ্রাউন্ডে যে কোনো মানে ফিল্ডে তৈরি করতে পারো। বিভিন্ন ক্যারিয়ার অপশানস রয়েছে, এছাড়া আমি যেগুলো বললাম সেগুলো ছাড়া হয়তো অনেক কিছু আছে যেগুলো আমি জানি না। তোমরা সেগুলো গুগলে সার্চ করে, এখন ইউটিউব সবাই তো জানো, সেগুলো সবার কাছেই মোটামুটি বাড়িতে একটা না একটা স্মার্টফোন তো আছেই, সার্চ করে তোমরা দেখে নিয়ে কিন্তু সেগুলো নিয়ে, সেই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করতে পারো। তো আশা করি কি কারোর কোনো প্রশ্ন যদি থাকে তো জিজ্ঞেস করতে পারো, নাহলে আমি এখানেই আমার বক্তব্য শেষ করবো। হ্যাঁ 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 নিশ্চয়ই, হ্যাঁ নিশ্চয়ই। তোমরা এগুলো যেগুলো শিখলে আমার কাছেও তোমরা রিচ আউট করতে পারো, কিংবা তোমরা ইন্টারনেটেও দেখতে পারো, সব কিছু অ্যাভেলেবেল ডেটা তোমরা পেয়ে যাবে। তো আর সকলকে অনেক অনেক অল দ্য বেস্ট রেজাল্টের জন্য, যেটা বললাম। আর সবাই যে ফিল্ডেই থাকো না কেন, ভালোবেসে পড়াশোনা করো নিজেদের ফিল্ডে। তোমরা নিশ্চয়ই আশা করি একদিন না একদিন অনেক প্রতিষ্ঠিত হবে তোমরা সবাই, আর নিজেদের বাবা মাকে অনেক প্রাউড ফিল করো। থ্যাংক ইউ।